আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শীত একদম শেষ হয়ে গেল, শীতের কিন্তু এখনও একটা আমেজ রয়েই গেছে। আর সেই আমেজটাকে একটু উপভোগ করার জন্য আজ আমি বানাচ্ছি এখানে সেঁই পিঠা। আমাদের দক্ষিণ অঞ্চলে এই পিঠাটাকে বলা হয় সেঁই পিঠা। এক একটা অঞ্চলে এক এক নামে ডাকা হয়, কোথাও সেঁই পিঠা, কোথাও চুই পিঠা, কোথাও সেমাই পিঠা বা চুটকি পিঠা। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ কাপ নারিকেল কোড়া। একদম ফ্রেশ নারিকেল কোড়া আছে এখানে। এটা দিয়ে আমি একটু ভেজে নিব, যখন একটু ড্রাই হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 মুঠ বা 2 টেবিল চামচ খেজুরের গুড়। যারা এই সই পিঠার সাথে পরিচিত তারা হয়তো এই নারিকেলের পুর তৈরি করতে দেখে একটু বিরক্ত হচ্ছেন অথবা একটু কপাল কুঁচকে গেছে। তাদের জন্য বলছি যে এটা আমি এখন একটা নারিকেলের পুর তৈরি করব। সেটা কেন তৈরি করব একটু পরে বলছি। গুড়টা গলে গিয়ে যখন একদম আঠালো আঠালো হয়ে যাবে সেই পর্যন্ত আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পুর তৈরি করতে কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন, নারকেলটা একটু ভেজে নিলে এটা লিকুইড হয়, লিকুইড হয় না এবং ড্রাই হতে খুব সহজেই সাহায্য করে। তো এটা আমি খুব সুন্দরভাবে ড্রাই হওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আমার আম্মাকে ছোটোবেলায় দেখেছি এরকম নারিকেলের পুর তৈরি করতে। তারা কি করতেন, চাল ভেজে সেটাকে গুঁড়া করে তারপরে দিতেন। সেটা যে খেতে কত ভালো লাগতো, এখনও সেগুলো মনে পড়ে। তা আমরা আসলে এত ব্যস্ত হয়ে গেছি, অত সময় করে আর উঠতে পারি না। তাই এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলেও কিন্তু খুব ভালো লাগে, এর টেস্ট কিন্তু একটু অন্যরকম আসে। তো এটা সুন্দরভাবে রান্না করে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এরকম একটা সসপ্যান নিয়েছি, তাতে আমি 1 কাপের একটু বেশি পানি দিয়েছি আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ আটা। এটাকে আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আমরা যে রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। আটা আর চালের গুঁড়া দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। তখন কিন্তু চুলার আঁচটা একদম মৃদু ছিল। তারপরে যখন 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে রেখেছিলাম 8 থেকে 9 মিনিট পর্যন্ত। এটা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পরে এটাকে একদম সুন্দরভাবে মথে একটা ডো তৈরি করেছি। এরকম সফট একটা ডো তৈরি করে নিয়ে সেখান থেকে 1 মুঠের একটু বেশি কিছুটা আটা নিয়ে আমি এই রকম করে রুটির মতো বেলে নেব। অর্থাৎ এখানে আমি তৈরি করব পুলি পিঠা। পুলি পিঠার জন্য এই যে একটা মিশ্রণ নিয়ে আমি সেটাকে সুন্দরভাবে রুটির আকারে বানিয়ে নেব। আর পুলি পিঠা রুটিটা কিন্তু একটু মোটা হয়, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে চালের গুঁড়া দিয়ে আমি একটা রুটি তৈরি করব। ছোটোবেলায় আমার আম্মার কাছে শুনেছি, আমার আম্মা যখন এই পিঠা তৈরি করতেন তখন নাকি আমার আব্বা বলতেন, এত কষ্ট করে এই পিঠা তৈরি করার কি দরকার, পায়েস করলেই তো হতো। তো তখন আমার আম্মা একটু বুদ্ধি করে অথবা খাওয়ার মধ্যে একটু চেঞ্জ আনার জন্য কী করতো, ওই সেঁই পিঠাটাকে একটু মোটা মোটা করে কয়েকটা তৈরি করতো, আর যাতে খাওয়ার সময় একটু মুখে পড়ে। তো এই চিন্তা করে আমিও চিন্তা করেছি যে আমার বাসায় যাতে এই ধরনের প্রশ্ন না করে বা এই ধরনের চিন্তা না আসে যে এই পিঠাটা খুব এত কষ্ট করে তৈরি করতে হবে কেন, একটু পায়েস করলেই তো হইতো। সেজন্য আমি এখানে কয়েকটা পুলি পিঠা করে নেব। পুলি পিঠা করে একই সাথে এটা রান্না করব। এটা কিন্তু আসলে কেউ করে না, এটা আমার আম্মার কাছ থেকে শিখেছি বা জেনেছি। এই প্রশ্ন থেকে আমি এই সাবধানতা অবলম্বন করছি। তো এরকম একটু মোটা করে তৈরি করে নিয়েছি পিঠাটা। তারপরে এটাকে একটা বয়মের মুখ দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে, যেরকম হয় যেরকম কেটে নিয়ে তারপরে আমি পুলি পিঠা তৈরি করব। আর পুলি পিঠা তো একটু বড় করেও তৈরি করা যায়, কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। এখানে যেহেতু সেঁই পিঠাটা খুব ছোট হয়, তার সাথে পুলি পিঠাটা মিল রাখার জন্য আমি খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটা পুলি পিঠা তৈরি করব। আর দেখেন এইরকম পুরুত্ব করে রুটিটা আমি তো বেলে নিয়েছি। রুটিটা যখন সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে তারপরে আমি এটা কেটে নেব। আর এই যে আটা সেদ্ধ করার ব্যাপারে কিন্তু খুব সুন্দরভাবে আটাটা সেদ্ধ করে নিতে হবে। যদি একটু গুটি গুটি থাকে বা সেদ্ধ কম হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা কোনোভাবেই ভালো হবে না। এই পুলি পিঠাটাও ভালো হবে না, আর আমি পরবর্তীতে যে সেঁই পিঠা বানাবো সেটাও ভালো হবে না। আমি খুব ক্লোজলি দেখাচ্ছি যে কতটুকু পুরু করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এবার এইভাবে খুব ছোট্ট একটা বয়মের মুখ দিয়ে আমি এগুলো কেটে নিয়েছি। যতগুলো হয় আমি ততগুলোই কেটে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা যদি আমি খোলা জায়গায় রেখে দেই তখন কিন্তু ড্রাই হয়ে যাবে আর বানানোর সময় এটা ভেঙে যাবে, রান্না করার সময় ভেঙে যাবে।
তো আমি এইভাবে ঢেকে রেখে তারপরে এখন যে নারিকেলের পুরটা নিয়েছি, এখন এই নারিকেলের পুরটা একটু লম্বা করে, যেহেতু পিঠাটা একটু ছোট, তার নারিকেলের পুরটা কিন্তু একটু লম্বা করে হাত দিয়ে ডলা দিয়ে একটু লম্বা করে নিয়ে তারপর দিতে হবে। আর যদি এটা একটু মসৃণ করে না নেওয়া হয় তখন কিন্তু পিঠাটার ভিতর থেকে নারিকেলের পুরটা বেরিয়ে আসবে, সেটা কিন্তু রান্নার সময় বের হয়ে যাবে। তো এরকম লম্বা করে দিয়ে তারপর এটা মুখটাকে খুব সুন্দরভাবে ছিল করে নিতে হবে। এখন তো পুলি পিঠা বানানোর জন্য অনেক ধরনের ডাইস আছে, সেটা কিন্তু আসলে সেটাও হয়, কিন্তু হাতের ছোঁয়া থাকলে আমার কাছে মনে হয় সৌন্দর্য আর টেস্ট দুটোই বেড়ে যায়। তো আমি এইভাবে একটা পিঠা নিয়ে সুন্দরভাবে মুখটা আটকে নিয়ে এইভাবে, যে এই যে পিঠাটা, এই ডিজাইনটা হয়তো অনেকেই পারেন, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য খুব ক্লোজলি পিঠাটা করছি। এই যে হাত দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে তারপরে পিঠাটা একটা ডিজাইন করে নিচ্ছি। এটা খুব সহজ, কিন্তু একটু একটু টেকনিক। যখন আমার আম্মা এই পিঠাটা বানাতেন তখন আমি পাশে বসে থাকতাম, তখন আম্মা আমাকে হাতে ধরে ধরে পিঠাটা তৈরি করা শিখিয়েছেন। তো আমি আর একটা বানিয়ে নিচ্ছি। দেখেন, আমি নারকেলের পুরটা একটু লম্বা করে, দেখতেই পাচ্ছেন হয়তো, তো এই যে লম্বা করে তারপরে এটা মাঝখানে ঠিক বসিয়ে দিয়ে এটা পেটের কাছে একটু চাপ দিয়ে আবার একটু ভিতর থেকে সমান করে দিলাম, তা না হলে কিন্তু উঁচু হয়ে গেলে ওই একই কথা এটা বেরিয়ে আসবে। আর মুখটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে দিতে হবে। তো আটকে দেওয়ার সময় যদি মনে হয় যে ফেটে যাচ্ছে তখন আবার হবে না। তো হাতটা একটু নরমভাবেই, খুব নরম হাতে এই জিনিসগুলো তৈরি করতে হবে। এখন হাতের মধ্যে একটু চালের গুঁড়া নিয়ে দেখেন, আমি প্রথম থেকে যে অংশটা থাকে একটু চাপ দিয়ে একটু বাড়িয়ে নেব, আঙ্গুলের মাথা দিয়ে একটু চাপ দিয়ে বাড়িয়ে নেব। যে অংশটা চাপ দিয়ে বাড়িয়ে নিয়েছি ওই অংশটা আবার ভাঁজ করে দিব। আবার দেখেন, যখন ভাঁজ করার সাথে সাথে আমি একটা চাপ দিয়েছি, সেটাও কিন্তু একটু যখন বেড়ে গেছে, বড় হয়ে গেছে, ওইটাকে ভাঁজ করে তারপরে এখানে আবার দিয়ে দিচ্ছি। এটা খুব সহজ, একটু চেষ্টা করলেই পারা যায়, দু একবার চেষ্টা করলেই হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে তারপরে রেখে দিয়েছি। এখন এখানে নিয়েছি একটা পাটা। এখানে পাটার পরিবর্তে হয়তো মনে হয় যে আমি পিঁড়ি বা চপিং বোর্ড এগুলো তো হয়, কিন্তু আমার এই পিঠাটা একটু প্রেস করে বানাতে হবে, যার জন্য পিঁড়িতে হলে কি হবে, এটা বারবার সরে যাবে, পিঠাটা আপনার মনোযোগের ক্ষেত্রে একটু ডিস্টার্বই হবে। তাই এরকম যদি পাটা নেওয়া হয় তখন আপনি খুব সুন্দরভাবে প্রেস করে করে পিঠাটা তৈরি করতে পারেন। আর পাটার নিচে কিন্তু আমি একটা সুতি কাপড় দিয়েছি, তো পাটা দিয়ে কিন্তু এটা বানাতে খুব সহজ হয়, আমার কাছে সহজ হয়। আপনারা যদি মনে হয় যে রুটি বানানোর যে পিঁড়ি আছে সেটাতে বানাবেন, সেটাও হয়, তবে আমার কাছে পাটা দিয়ে খুব সহজ মনে হয়েছে। আর ছোটোবেলায় যেটা দেখেছি আমি সেই জিনিসটাই এখানে করার চেষ্টা করেছি। এখানে সামান্য ডো নিয়ে সেটাকে লম্বা লম্বা করে লতা তৈরি করতে হবে, আর এই লতাটা যতটা মসৃণ হবে পিঠা কিন্তু ততটাই সুন্দর হবে। লতাটা যতটা চিকন হবে পিঠাটাও ততটাই চিকন হবে। তাই লতাটা তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানভাবেই করতে হবে, একটু সুন্দর করে, কোথাও উঁচু নিচু হওয়া যাবে না, একদম সমানভাবে সুন্দর একটা লতা তৈরি করে নিতে হবে। ছোটোবেলায় যখন আম্মারা পিঠা বানাতেন তখন দেখতাম যারা পিঠাটা কাটতে পারেন না তারা শুধু লতাই তৈরি করে দিতেন, আর যারা পিঠা কাটতে পারেন, বিশেষ করে আমার আম্মা বা আমার চাচিমা, তারা শুধু পিঠাটা তৈরি করতেন। খুব দ্রুত পিঠাটা তৈরি করা যায়, তাদের তো আসলে খুব সুন্দর প্র্যাকটিস ছিল, হয়তো তারা অনেক গুণবতী ছিল, তারা পারতেন। তো আমরা তো আসলে অতটা পারি না, তারপরেও চেষ্টা করি, আমরা যতটুকু শিখেছি তাদের কাছ থেকে ততটুকুই একটু এখানে দেওয়ার চেষ্টা করছি। এভাবে লতাটাকে গুড়ের ভিতরে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এক হাতে লতাটা, আর এক হাতে আর এক হাতের এই যে মাংসের অংশটা দিয়ে চাপ দিতে হবে। চাপ দিলেই কিন্তু পিঠাটা বেরিয়ে পড়ে যাবে। আর এটা খুব একটা কঠিন কিছু না, দুই একবার প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় খুব সহজে হয়ে যাবে। আমি কিন্তু এখানে এভাবে দ্রুতই করছি, এটা কিন্তু ফরওয়ার্ড করা না। তো এটা করা কিন্তু দুই একবার চেষ্টা করলে খুব সহজে হয়ে যায়। এই যে আমি সমান করে একদম প্রতিটা পিঠাই সমান হচ্ছে, আর দুই দিকটা কিন্তু খুব সুন্দর সূচের মতো চোখা হচ্ছে। তো পিঠাগুলো আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি, একটু বড় হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ওই একই প্রশ্ন যে পায়েস হয়ে যাবে না, তাই প্রশ্নের উত্তরের জন্য আমি এই কাজটা করেছি। তো আমি আমার পরিমাণ মতো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বানিয়ে তারপরে এখানে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন, যদি কারো সাহায্য থাকে, দুই তিনজন মিলে বানানো যায়, সেটা তো অন্যরকমই হয়। আর এখানে পিঠাটা রান্না করার জন্য আমি নিয়েছিলাম 2 লিটার দুধ, তাতে আমি হাফ কাপ চিনি দিয়ে এখানে 1.5 লিটারের মতো করে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। যখন সুন্দরভাবে দুধটা ঘন হয়ে যাবে, ঠিক ওই অবস্থায় আমি সেই পিঠাগুলো দিব। আর পিঠাটা দেওয়ার ব্যাপারে কিন্তু আবার একটা সাবধানতা আছে। পিঠাটা প্রথমে
একবারে দিয়ে দেয়া যাবে না। একবারে দিয়ে দিলে পিঠাটা কখনোই হবে না। এরকম ভাগে ভাগে দিতে হবে। আর পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে। তা না হলে পিঠাটা দেওয়ার সাথে সাথে কড়াইতে বা প্যানে লেগে যাবে আর ওটা দলা পাকিয়ে যাবে। তাই এই জন্য করতে হবে, পিঠাটা প্রথমে একটু দিয়ে একদম এই কয়েক সেকেন্ড, 40-50 সেকেন্ড নাড়াচাড়া দিলেই কিন্তু পিঠাটা ভেসে উঠবে। ভেসে ওঠার পরে আবার দিতে হবে। তো এখানে যদি আপনার কারো সাহায্য নিতে পারেন সেটা তো অনেক ভালো হয়। আর একা তৈরি করতে গেলে ওই বারবার দিতে হবে, আবার হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আর যদি কেউ সাহায্য করা থাকে সে আস্তে আস্তে দিচ্ছে, আপনি আস্তে আস্তে নেড়ে নিচ্ছেন। আর পিঠাটা দেওয়ার সময় আরও একটু সাবধানতা আছে যে পিঠার গায়ে যদি কোনো এক্সট্রা গুঁড়ি থাকে সেটা ওইখানে দিয়ে দেওয়া যাবে না। তখন পিঠাটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর রান্না হবে না। তো এই জন্য পিঠাটা দেওয়ার সময় চেষ্টা করতে হবে গুঁড়িটাকে ঝেড়ে ঝেড়ে রেখে দিয়ে তারপরে শুধু পিঠাটা দেওয়ার জন্য। এখানে পিঠাটা দিয়ে আমি প্রায় 2.5 থেকে 3 মিনিট রান্না করেছি। রান্না করার পরে যখন মনে হয়েছে পিঠাটা এখন নাড়াচাড়া দিলেও ভেঙে যাবে না, ঠিক ওই অবস্থায় আমি সেই পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। পুলি পিঠাগুলো দিয়েও খুব আস্তভাবে একদম নেড়ে চেড়ে এটা করে রান্না করতে হবে। আর গরম পড়লে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো শক্ত হওয়ার পরে এটা একটু জোরে নাড়া দিলেও সমস্যা নাই, তবে পিঠাটা খুব সেনসিটিভ পিঠা, একটু আস্তে হালকা হাতে নেড়ে চেড়ে মিক্সড করে দিলেই সুন্দর হয়। এখানে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আসলে এটা টেস্ট একটু বাড়াবে, সেই জন্য গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে তারপরে আমি এখানে রান্না করে নিলাম আবারও 1.5 থেকে 2 মিনিট। তারপরে আমি চুলার জালটা একদম বন্ধ করে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিলাম যাতে এটা ঘন করার কাজে লাগবে। এখন চুলার জালটা আমি একদম বন্ধ করে দিয়ে পিঠাটা হালকা ঠান্ডা করে নিয়েছি, কারণ আমি এখানে গুড় দেব। শীতের পিঠা একটু গুড় না হলে ভালো লাগে না। তাই এখানে আমি সামান্য গুড় আগেই পানি দিয়ে জাল করে লিকুইড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে মিশিয়ে তারপরে আবার একটু রান্না করে নেব। যদি গরম পিঠায় গুড় দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যেত, পিঠাটা দেখতেও ভালো লাগতো না, টেস্টও নষ্ট হয়ে যেত। তো পিঠাটা যদি ঠান্ডা করে তারপরে গুড় দেওয়া যায় তখন কিন্তু এটা দুধটা আর ফাটে না। আর এই অবস্থায় দিয়ে দিলাম এখানে 3-4 চামচ সেই লিকুইড মিশ্রণটি। এখন খুব সুন্দরভাবে রান্না করে নেব। আজকের পিঠাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, রান্না করে দেখবেন একবার বাসায়, সবাই খুব ভালো বলবে এবং আপনার কাছেও ভালো লাগবে। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত আমার সাথেই থাকবেন। তো আমি সুন্দরভাবে রান্না করে নিলাম প্রায় আরও 2.5 থেকে 3 মিনিট, তারপরে সার্ভ করে নিয়েছি। দেখেন এটা কিন্তু খেতে খুব মজাই হয়েছে, দেখতেও ডেলিশিয়াস। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।